আমার কোনো বক্তৃতায় আপনারা হাতে তালি দেবেন না। আজকে আমরা এখন শোকের পরিবেশে আছি। এখনও দোয়ার মাহফিল এবং ওনার এই খালেদা জিয়ার জন্য বিশেষ করে আজকে আমরা হাজির হয়েছি। আজকে আমাদের ভোট চাওয়া আইনগতভাবে নিষেধ করা আছে। 22 তারিখের পরে আমরা আনুষ্ঠানিক ভোট চাইব। আমি আপনাদের সামনে হাজির হয়েছি আজকে যারা এই আয়োজন করেছেন, আয়োজনের সম্মানিত সভানেত্রী, আমাদের থানা মহিলা দলের সভানেত্রী পলি আপা, আমাদের মাঝে উপস্থিত আছেন থানা মহিলা দলের সাধারণ সম্পাদক তন্দ্রা, আমাদের মাঝে উপস্থিত আছেন থানা বিএনপি নেতৃবৃন্দ, থানা মহিলা দলের নেতৃবৃন্দ, জেলা বিএনপি নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, জেলা মহিলা দলের আহ্বায়ক, সভানেত্রী আপনাদের অনেক পরিচিত মুখ। উনি একটা কলেজের অধ্যক্ষা আর কি, প্রিন্সিপাল যেটাকে বলি আমরা, একটা কলেজে পড়ান। উনিও আপনাদের মাঝে উপস্থিত আছেন, কলেজের প্রিন্সিপাল। আমার সামনে উপবিষ্ট মা, বোন, খালা, চাচি, ফুফু, দাদি, যেভাবেই সম্বোধন করি না কেন, আমাদের শৈলকুপার মানুষের একাংশ, সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা কি জানেন শৈলকুপায় 3,25,000 ভোট, 3,25,278 ভোট। এই টোটাল ভোটের মধ্যে আপনাদের সংখ্যা বেশি, মহিলাদের সংখ্যা বেশি, মহিলা ভোটারের সংখ্যা বেশি। এটা জানেন আপনারা? আপনারাই নীতি নির্ধারণ করবেন। আমি দুই একটি কথা খালেদা জিয়া সম্পর্কে বলবো। খালেদা জিয়া আপনাদের নিয়ে কি স্বপ্ন দেখতেন, আপনাদের জন্য কি উন্নয়নের ভাবনা ছিল, যেহেতু ওনার স্মরণসভা। খালেদা জিয়া 1946 সালে তৎকালীন ব্রিটিশ ভারতের জলপাইগুড়ি নামক একটা শহরে জন্মগ্রহণ করেছিলেন। জলপাইগুড়ি এখন ভারতের অংশ, যেটা ভারতের কলকাতার পরে যে দিনাজপুর পড়েছে, ওই দিনাজপুর জেলায় পড়েছে। তার বাবার অরিজিনাল বাড়ি হলো আমাদের নোয়াখালীর ফেনীতে। ওখানে বাবা চাকরি করতেন। তখন আমাদের এই সাবকন্টিনেন্ট একটা রাষ্ট্র ছিল। 1960 সালে মাত্র 15 বছর বয়সে খালেদা জিয়ার সাথে বিয়ে হয় জিয়াউর রহমানের। 15 বছর বয়সে বিয়ে হওয়ার পরে জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার সংসার পাতেন। তাদের সুখের সংসারে তারেক রহমান এবং আরাফাত রহমান কোকো নামে 2 সন্তান জন্মগ্রহণ করেন। এই পরিস্থিতি যখন তারা সুখের সংসার করছেন স্বামী সন্তান নিয়ে খালেদা জিয়া, তখন 1971 সালে বাংলাদেশ পাকিস্তানি হানাদার বাহিনীর খপ্পরে পড়ে। তখন যারা রাজনৈতিক নেতৃত্ব ছিলেন তারা কি করবেন না বুঝে উঠতে পারছেন না। স্বাধীনতার দিকে যাবেন নাকি আপোষ করবেন, এরকম যখন দ্বিধাদ্বন্দ্বে ছিল, সেই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে তৎকালীন সেনাবাহিনীর মেজর বেগম খালেদা জিয়ার স্বামী জিয়াউর রহমান চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তারপর বাংলাদেশ স্বাধীন হলো। বেগম খালেদা জিয়াকে কিন্তু বন্দী করা হয়েছিল, গ্রেপ্তার করা হয়েছিল 71 সালে। স্বামী পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে সম্মুখ সমরে যুদ্ধ করছে, স্ত্রী সন্তান পাকিস্তান সেনাবাহিনীর হাতে বন্দী। একটা পরিবারের কতটা দেশপ্রেম থাকলে, দেশের মানুষের জন্য ভালোবাসা থাকলে এরকম সিদ্ধান্ত নিতে পারেন।
উনি যদি মনে করতেন, জিয়াউর রহমান যদি মনে করতেন স্বামী সন্তানকে বাঁচাতে হবে, তাহলে যুদ্ধ ফেলে এসে আপোষ করতেন। জিয়াউর রহমান নিজের ঝুঁকি নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে মাঠে ঘাটে যুদ্ধ করে বেরিয়েছেন স্বামী সন্তান বন্দি অবস্থায়। 1975 সালে আবার বাংলাদেশ যখন শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর দিশেহারা হয়ে পড়ে, এদের শাসন করার লোক নাই, তখন আবার জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের জীবনে রাখাল রাজার মতো এসে আবির্ভূত হন। 1981 সালের 30শে মে জিয়াউর রহমানকে হত্যা করা হয়। তখন বেগম খালেদা জিয়া ছিলেন গৃহিণী, 2 সন্তান, নিজের কোনো চাকরি বাকরি নাই, স্বামীর সৎ চাকরির যে ইনকাম ছিল, যে সঞ্চয় ছিল, তাই দিয়ে বেগম খালেদা জিয়া সংসার চালিয়েছেন। ঠিক সেই সময় বিএনপির অবস্থাও নড়বড়ে, কি করবে কি করবে না বুঝতে পারছেন। একদিকে খালেদা জিয়া 2 সন্তান নিয়ে দিশেহারা, অন্যদিকে বিএনপির নেতাকর্মীরা দিশেহারা। তারা খালেদা জিয়ার দরজায় গেলেন, যে বললেন আপনি আমাদের দল বাঁচান, দেশ বাঁচান, মানুষ বাঁচান। খালেদা জিয়া স্বামী একদিকে সংসার সামলাচ্ছেন, আর একদিকে দলের হাল ধরে বাংলাদেশের মানুষের নেতৃত্ব দিয়েছেন, আপোষহীনভাবে নেতৃত্ব দিয়েছেন। খালেদা জিয়া 1991 সালে ক্ষমতায় এসে উনি প্রথমবারের মতো আপনাদের নারীদের কথা চিন্তা করে উনি যেটা করলেন, সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত 50টি আসন বৃদ্ধি করলেন, 30 আসন থেকে 50 আসন দিলেন মহিলাদের কথা চিন্তা করে। 96 সালে ক্ষমতা আসলেন, এসে উনি চিন্তা করলেন দল যদি, সরকারি দল যদি ক্ষমতায় থেকে নির্বাচন করতে যায়, তাহলে সাধারণ জনগণ তার পছন্দ মতো প্রার্থীকে ভোট দিতে পারবে না, ভোট কাটাকাটি করে চুরি করে নিয়ে যাবে। উনি ক্ষমতায় থেকে, ক্ষমতা ছেড়ে উনি বললেন নির্বাচনকালীন একটি তত্ত্বাবধায়ক সরকার হবে, সেই সরকার ক্ষমতার পালাবদলের জন্য সঠিকভাবে সুষ্ঠু নির্বাচন করবেন। এইভাবেই বেগম খালেদা জিয়া এগিয়ে যাচ্ছিলেন। 2001 সালে আবার যখন বিএনপি ক্ষমতা আসলো, বেগম খালেদা জিয়া নারীদের জন্য, এই যে মেয়েদের জন্য বেসরকারি সরকারি সমস্ত বিদ্যালয়ে বিনামূল্যে পড়ালেখার ব্যবস্থা করলেন। এটাই বেগম খালেদা জিয়া নারীদের নিয়ে চিন্তা করতেন। আপনি ইতিমধ্যেই শুনেছেন ফ্যামিলি কার্ডের কথা। 1/11-এর পরে, 24-এর বিপ্লবের পরে বেগম খালেদা জিয়া তার দলটল নিয়ে বসলেন, তার দলের কেন্দ্রীয় নেতাদের, মহাসচিব সহ তাদেরকে নিয়ে বসলেন, বসে বললেন এবার বিএনপি ক্ষমতায় গেলে নারীদের জন্য কিছু করতে হবে। তখন ওনার নেতারা বললেন ম্যাডাম কি করা যায়? উনি বললেন কি করা যায় আপনারা চিন্তা করেন। কারণ একটা ঘরের গৃহিণী, যিনি ঘরের গৃহিণী কর্ত্রী, উনি বললেন যিনি কর্ত্রী তিনি সবার আগে ঘুম থেকে উঠেন, সবার আগে ঘুম থেকে উঠে ঘরদোর পরিষ্কার করেন, উঠোন ঝাড় দেন, বাড়ি ঘর দেখেন, স্বামী সন্তানের জন্য রান্না করেন, তাদেরকে কাজে পাঠান, স্কুলে কলেজে পাঠান, তারপরে ধান ভানেন, ধান ঝাড়েন, দুপুরে রান্না করেন, রাতে রান্না করেন, খাবার দাবার দিয়ে স্বামী সন্তানকে ঘুম পাড়াতে পাঠিয়ে সবার শেষে ঘুমাতে যান। এটা বাংলাদেশের প্রত্যেক ঘরে ঘরে যারা গৃহিণী আছেন তাদের প্রতিদিনের জীবন। তারপরে যদি ওনার স্বামীকে জিজ্ঞাসা করে কেউ
ভাই আপনার স্ত্রী কি করেন? দেখবেন নিষ্পাপ শিশুর মতো আপনার স্বামী বলবেন কিছু করে না, বাড়িতে থাকে, কিছু করে না, ঠিক কি না? বেগম খালেদা জিয়া বললেন নারীদের প্রতি এটা এক ধরনের অন্যায়, এই অন্যায়ের প্রতিকার হওয়া দরকার রাষ্ট্রীয়ভাবে। কারণ আপনি রাষ্ট্রকে সহযোগিতা করছেন প্রতিনিয়ত। আপনি ঘরে থেকে আপনার ঘর যখন সামাল দিচ্ছেন, আপনার সন্তানকে যখন লালন পালন করছেন, আপনার সন্তানকে শিক্ষিত করছেন, আপনার স্বামী সন্তানকে যখন কৃষিকাজ করাচ্ছেন, তার মানে আপনি বাংলাদেশের উন্নয়নে ভূমিকা রাখছেন। সুতরাং বেগম খালেদা জিয়ার দর্শনের মধ্যে আসলো আপনাদের পাশে রাষ্ট্রের দাঁড়ানো উচিত। যে কারণে বেগম খালেদা জিয়া তার দলের নেতাদের বললেন, এবার বিএনপি ক্ষমতা আসলে প্রতিটা গৃহিণীর জন্য, বাংলাদেশের প্রত্যেক অঞ্চলের গৃহিণীর জন্য এরকম একটি ফ্যামিলি কার্ড ইস্যু করতে হবে এবং এই ফ্যামিলি কার্ডের বিপরীতে প্রত্যেক গৃহিণী মাসে 2500 টাকা করে বেতন পাবেন। বেতন বলছি এই কারণে যে ওই যে আপনি রাষ্ট্রের জন্য আপনার পরিবারকে সারাদিন যে হাড় ভাঙা পরিশ্রম করে কাজ করছেন পরিবারের জন্য, সেই কারণে আপনার স্বামী যদি কৃষক হয় তিনিও এরকম একটা কৃষক কার্ড পাবেন, একটা কৃষক কার্ড, একটা ফ্যামিলি কার্ড। এই দুই কার্ডের বিপরীতে মাসে একটা পরিবারে যদি 5000 টাকা দেওয়া হয়, তাহলে সেই পরিবারের যে রানিং ইনকাম আছে তার সাথে এটা যোগ হলে ওই পরিবারে একটা স্বাবলম্বী ভাব আসবে, স্বাচ্ছন্দ্য আসবে। আমরা যখন নির্বাচনে ভোট চাইতে আসবো আগামী দিন, তখন আরও বেশি করে বলবো। এটা আমি বেগম খালেদা জিয়ার আপনাদের নিয়ে চিন্তার কথা বলছি। বেগম খালেদা জিয়ার সারা জীবন চলেছে এদেশের মানুষকে নিয়ে চিন্তা করে, এদেশের মানুষের ভালো কিছু চিন্তা করে। 2007 সালে তথাকথিত 111 গভর্নমেন্ট ছিল, বেগম খালেদা জিয়াকে আবার বন্দি করা হয়েছিল, শেখ হাসিনাকেও বন্দি করা হলো। সরকারের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হলো দুই নেত্রীকেই, আপনারা যদি রাজনীতি ছেড়ে বিদেশের মাটিতে বসবাস করেন, সরকার আপনাদের বাড়ি গাড়ি কিনে দেবে, আপনারা বিদেশে চলে যান, রাজনীতি ছেড়ে দেন, বাংলাদেশের মানুষ ভুলে যান। শেখ হাসিনা কিন্তু ওই দিন চলে গেছিলেন আমেরিকায়। বেগম খালেদা জিয়ার কাছে এই প্রস্তাব নিয়ে গেলেন, বিমানবন্দরে বিশেষ বিমান অপেক্ষা করছিল তাকে নিয়ে যাওয়ার জন্য। বললেন, আপনি বিদেশের যে শহরে সবচেয়ে যে ভালো বাড়িটা আছে, যে ভালো গাড়িটা আছে পছন্দ করবেন, সেখানে সে বাড়ি এবং গাড়ি আপনাকে দেওয়া হবে। আপনার 2 সন্তান এখন আমাদের কাছে বন্দী আছে, তাদেরকে সহ 2 সন্তান সহ আপনি বিদেশে যে বসবাস শুরু করেন, আপনাকে সরকার সব রকম টাকা পয়সা যা লাগে সুখের সমুদ্র এনে দেওয়া হবে। আপনি রাজি হন, প্লেন রেডি আছে, আপনি যাবেন। আর যদি না যান, আপনার 2 সন্তানকে আপনার সামনে হত্যা করা হবে। সেদিন বেগম খালেদা জিয়া বলেছিলেন, যে দেশের মাটিতে আমার স্বামীর কবর আছে, যে দেশের মাটিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঘুমিয়ে আছে, ওই দেশের মাটি থেকে, ওই দেশের মাটি রেখে আমি পৃথিবীর কোনো প্রান্তে যেয়ে শান্তি পাব না। এই দেশের কোনো ঠিকানা বাদ দিয়ে পৃথিবীর অন্য কোনো ঠিকানায়, অন্য কোনো সুখের সমুদ্রে আমি যাব না। তাতে করে আমার সামনে যদি আমার 2 সন্তানকে হত্যাও করা হয়, তাহলে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত, প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত, কেন্দ্র থেকে প্রান্ত পর্যন্ত আমার লক্ষ কোটি সন্তান আছে। আমার সকল সন্তানকে অরক্ষিত রেখে আমি পৃথিবীর কোথাও যাব না।
সেদিন বেগম খালেদা জিয়া যাননি। বেগম খালেদা জিয়া সেদিন তার স্বামীর কবরের টানে সন্তানদের কথা ভুলে যেয়ে, সন্তানদের মায়া ভুলে বাংলাদেশের মানুষের টানে বাংলাদেশেই রয়ে গিয়েছিলেন। তাই সেই বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় জানাজা পেয়েছেন। লোকে বলে ওই দিন ঢাকা শহরে 1 কোটি লোক হয়েছে। ওই দিন সারা বাংলাদেশের প্রত্যেক উপজেলায় ওনার জন্য গায়েবী জানাজা হয়েছে। ওই দিন ঢাকা শহরের যে বোনটা বাড়ি থেকে হেঁটে মানুষের ভিড়ে রাস্তায় আসতে পারেনি, সে মাইকের শব্দ শুনে নিজ ঘরে বসে জানাজায় অংশগ্রহণ করেছেন। যে ভাইটা, যে বোনটা, যে মাটা, যে খালা, চাচি, ফুপু, দাদি বাসার থেকে বের হতে পারেননি, তারা সবাই বাসায় বসেও জানাজায় অংশগ্রহণ করেছেন। খালেদা জিয়ার জীবন ছিল বাংলাদেশের মানুষ, খালেদা জিয়ার জীবন ছিল বাংলাদেশের নারী, বাংলাদেশের মা বোনেরা, বাংলাদেশের ছাত্রীরা, বাংলাদেশের গরিব দুঃখী মেহনতি মানুষ। যে কারণে তার মৃত্যুর পর এদেশের মানুষ বেগম খালেদা জিয়ার জানাজায় হাজির হয়ে এক বুক ভালোবাসা দিয়েছে, এক সমুদ্র ভালোবাসা দিয়েছে, এক আকাশ ভালোবাসা দিয়েছে। এক জীবনে একজন মানুষের এর চেয়ে বেশি ভালোবাসার কিছু নেই। বেগম খালেদা জিয়া ছিলেন মহিয়সী নারী। তিনি ছিলেন নারীদের উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি মা ছিলেন, তিনি বোন ছিলেন, তিনি নেত্রী ছিলেন, দেশনেত্রী ছিলেন, গণতন্ত্রের মা ছিলেন। আপনারা আজকে যারা হাজির হয়েছেন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করবেন। আমার একটি কথা বলে শেষ করব। আপনারা যারা মা বোনরা আছেন এখানে, আমি এখানে এসে শুনতে পেয়েছি কেউ কেউ নাকি এখন ভোট চাইতে যাচ্ছে, যদিও সেটা আইনের লঙ্ঘন। বাড়ি বাড়ি যে তালিম দেওয়ার চেষ্টা করছেন, বলার চেষ্টা করছেন, যারা মুসলমান বোনেরা আছেন তাদের কাছে যে বলার চেষ্টা করছেন, একটা দলের ভোট দিলে, দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেশতের টিকিট পাওয়া যাবে। নাউজুবিল্লাহ মিন জালেক। বেহেশত থেকে যাবেন কি যাবেন না সেটা নির্ধারণ করার একমাত্র মালিক আল্লাহ। এবং আল্লাহ কখন নির্ধারণ করবেন? রোজ কিয়ামতের দিন হাসরের ময়দানে। আর আজকে আপনারা বেহেশতের টিকিট দিচ্ছেন মানে কি আল্লাহর সাথে শিরক করছেন। আল্লাহর সাথে শিরক করা সবচেয়ে বড় পাপ। যারা আল্লাহ এক এবং অদ্বিতীয় বিশ্বাস করছে না, তারা ধর্মের নাম করে ঘরে ঘরে যে এই যে গুনার কাজ করছেন। আপনার ফেসবুক যারা চালান তারা দেখবেন দাঁড়িপাল্লার একজন প্রার্থী ঝালুকাঠি থেকে তিনি বক্তৃতায় বলেছেন, বিড়িতে বা সিগারেটে শুক টান দিতে দিতে কেউ যদি দাঁড়িপাল্লায় সিল মারে সেও নাকি বেহেশতে যাবে। নাউজুবিল্লাহ। এই যে শুক টান দেওয়া, সিগারেটে শুক টান দিতে দিতে বেহেশতে যাওয়া যায়, এটা তো নতুন তত্ত্ব। এটা কোরআন হাদিসের বিরুদ্ধে। আপনারা আজকের পরের থেকে বাড়ি যে আপনার প্রতিবেশীকে একদিকে যেমন কৃষক কার্ড, ফ্যামিলি কার্ডের স্বপ্নের কথা বলবেন, পাশাপাশি বলবেন এই সমস্ত ধর্ম প্রতারকদের এই জালিয়াতিপূর্ণ কথাবার্তার বিরুদ্ধে। আপনার মুখে মুখে বলবেন এরা শিরক করছে, এটা ধর্মের বিরুদ্ধের কথা।
ধর্ম যার যার বিশ্বাস সবার, ধর্ম যার যার বিশ্বাস। এখানে যারা আমাদের সনাতনী ধর্মের বোনেরা আছেন, মায়েরা আছেন, আমরা গত 16 মাসে, আমি অ্যাটর্নি জেনারেল হওয়ার পরের থেকে শৈলকুপায় একটি গ্রামে একটি মানুষকেও খুন হতে দেইনি আমরা কাজেডাঙ্কার নামে। আমরা সনাতনী ধর্মের যারা আছেন তাদের বিষয়ে বেশি সেনসিটিভ ছিলাম। আমরা বলেছি যে কোনো ধর্মের মানুষের প্রতি বিদ্বেষ দেখানো যাবে না। আমাদের কোরআন হাদিসেও বলেছে অন্য ধর্মের মানুষের প্রতি আমাদের সম্মান দেখাতে হবে, কারণ আপনার ধর্ম বিশ্বাস আপনার কাছে। আপনার সবচেয়ে বড় পরিচয় আপনি মানুষ, আপনার সবচেয়ে বড় পরিচয় আপনি বাংলাদেশি, আপনার সবচেয়ে বড় পরিচয় আপনি শৈলকুপার একজন ভোটার। আজকে এখানে অনেকে উপস্থিত আছেন, যদি আমার গায়ের ব্লেড দিয়ে কাটা হয়, যে রক্ত বের হবে সেই রক্তের রং লাল হবে। সনাতন ধর্মের একজন মায়ের বা বোনের রক্ত কাটলে তার রং লাল হবে। আমাদের রক্তের মধ্যে, রক্তের রঙে কোনো পার্থক্য নাই। আপনি যে ফসল খান, যে জমির চাষ করে ধান বিক্রি করেন, সেই চাল একজন মুসলমান কিনে খাচ্ছেন বা একজন হিন্দু কিনে খাচ্ছেন। আপনি যে সবজি চাষ করছেন, বাজারে বিক্রি করছেন, সেই সবজিটু একজন হিন্দু বা মুসলমানের ঘরে যাচ্ছে। শুধু ধর্মীয় বিশ্বাসের কারণে আমরা একে অন্যকে ঘৃণা করব, এটা কোনো সভ্য সমাজের কথা হতে পারে না। আর পারে না বলেই আমরা বলছি ধর্ম যার যার, উৎসব সবার। যখন রোজা আসে, ঈদ আসে, মুসলমানদের পার্বণ আসে, তখন প্রতিবেশী হিন্দু ভাইটিও তার ছুটি উপভোগ করেন। প্রতিবেশী হিন্দু ভাইটিও সেই উৎসবে যোগ দেন কেউ না কেউ। যখন পূজা হয় তখন মুসলমান ভাইরাও যে পূজা উৎসব দেখেন। ঠিক প্রার্থনার সময় যার যার বিশ্বাসের জায়গাটা প্রার্থনায় নিবেদন করেন। আমরা এরকম একটি সমাজ ব্যবস্থা চাই যেখানে হানাহানি হবে না, রক্তপাত হবে না, মারামারি হবে না। আপনারা জানেন যে শৈলকুপাতে সন্ত্রাস হতো খুব। প্রতি বছর ঈদের সময় কোনো না কোনো গ্রামে কারো না কারো মায়ের বুক খালি হতো, মানুষ আহত হতো। ঝিনাইদহ কিংবা শৈলকুপা সদর হাসপাতালে গেলে শৈলকুপার এই সমস্ত আহত মানুষের আর্তচিৎকারে হাসপাতালের বাতাস ভারী হয়ে উঠত। অনেকেই পঙ্গু হয়ে গেছেন। তারপর আবার মামলা হতো, সেই মামলায় থানায় যে টাকা দিতে হতো দুই পক্ষকেই। টাকার মাধ্যম হতেন আবার স্থানীয় পাতি নেতা, উপনেতারা। আমরা গত 16 মাসে শৈলকুপাতে 3টা ঈদ পেয়েছি। আল্লাহর রহমতে একটি মায়েরও বুক খালি হতে দেইনি। আমরা কোনো কেজে ডাঙ্কা হতে দেইনি। আমার এখানে যারা নেতারা উপস্থিত আছেন তারা আমার সাথে অতন্দ্র প্রহরীর মতো আপনাদের সুখের জন্য, স্বস্তির জন্য, শান্তির জন্য রাত জেগে পাহারা দিয়েছেন। আপনাদের যখন পূজা হয় আমরা মণ্ডপে মণ্ডপে টিম করে দিয়েছি যাতে নির্বিঘ্নে, নিশ্চিন্তে, স্বস্তিতে পূজা উদযাপন করতে পারেন। ঈদের আগের রাতে আপনারা নির্বিঘ্নে ঘুমান, সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে ঈদ উদযাপন করবেন। আর আমরা জেগে থেকেছি কোন গ্রামে মারামারি হওয়ার সম্ভাবনা আছে, মাঝরাতে লোক পাঠিয়েছি। পরের দিন যদি মারামারি হয় তাহলে তার হিসাব তার কাছ থেকে নিতে হবে। আমরা এইভাবে নির্ঘুম রাত কাটিয়েছি আপনাদের শান্তি, স্বস্তি, সুখের জন্য। আমরা শৈলকুপার প্রত্যন্ত অঞ্চলে উন্নয়নের ছোঁয়া লাগানোর চেষ্টা করেছি। নির্বাচনের মাঠে এসে আপনাদের সেগুলো বলবো।
আপনাদের কাছে প্রত্যাশা থাকবে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। বেগম খালেদা জিয়া যে স্বপ্ন দেখে গেছেন, যে স্বপ্নের নির্দেশ দিয়ে গেছেন, আমাদের যে স্বপ্নের বাংলাদেশ গড়ার নির্দেশ দিয়েছেন, সেই স্বপ্নের বাংলাদেশ গড়ায়, সেই সংগ্রামে অবিচল পথ চলায় আমাদের সাথে আমাদের স্বপ্নের সারথি হয়ে আপনারা থাকবেন, সেই কথা বলেই আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ধন্যবাদ আমাদের প্রধান অতিথিকে। আমার এলাকার লোক, এলাকার মা বোনেরা অধীর আগ্রহে আমার এই প্রধান অতিথি দেখার জন্য এক বুক আশা নিয়ে বসেছিল যে কবে আসবে। যাই হোক, আপনাদের ধন্যবাদ দিয়ে কৃতজ্ঞতা জানাই। এই পর্যায়ে আজকের এই সমাবেশের সভানেত্রী জনাবা রোকসানা পলিকে তার বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় প্রধান অতিথি, সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আজাদ সাহেব এবং আমাকে ঝিনাইদহ 1 আসনের ধানের শীষের প্রার্থী, এখানে উপস্থিত আছেন থানা কমিটির নেতৃবৃন্দ এবং 13 নম্বর ওবেদপুর ইউনিয়নের 1, 2, 8 নম্বর ওয়ার্ডের প্রিয় ভাই ও বোনেরা, সবাইকে আমরা মহিলা দলের পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। আমরা এখানে উপস্থিত হয়েছি আজকে আমাদের প্রধানমন্ত্রী আপসীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মাগফিরাত কামনা এবং দোয়া অনুষ্ঠানে। তাই আপনাদের সবার কাছে আমি তার জন্য দোয়া চাই, আপনারা সবাই তার জন্য দোয়া করবেন।